আমি রাজু, গ্রামে থাকি। বাবা মা মারা যাওয়ার পর এই কাকার কাছেই বড় হয়েছি। শহরেই ইউনিভার্সিটিতে পড়েছি। তারপর আমার গ্রামে ফিরে এসে স্কুলে মাস্টারি শুরু করেছি। জিতু আর আমি একই ইউনিভার্সিটিতে পড়েছি। অনেক দিন থেকেই জিতুকে আমি আমাদের গ্রামে আসতে বলেছিলাম। আজও এভাবে এসে পড়বে তা তো আমি ভাবতেও পারিনি। অবশেষে তাহলে গিয়ে ইঁদুরের বাড়িতে শহরে ইঁদুরের প্রবেশ ঘটলো। শহরেই দূর হয়েছি তো কি হয়েছে, নারীর টান তো গ্রামেই। যেখানেই কোনো গ্রামের বন্ধু পাই সেখানেই গিয়ে হাজির। চল পুকুর ঘাটের বাড়ি থেকে হাত মুখ ধুবি। ওমা, এ তো রাজকীয় পুকুর। এর এক মাথা থেকে অন্য মাথা তো দেখাই যায় না। এটা আমাদের গ্রামের সবচেয়ে বড় পুকুর। এত বড় পুকুর তো কখনোই দেখিনি। আমার দাদা এই পুকুর মোড়লদের থেকে কিনে নেন। এর ওই পারে মোড়লদের বাড়ি পরিত্যক্ত অবস্থায় আছে। যে কজন সদস্য আছে তারা প্রাণ ভয়ে শহরে পালিয়ে গেছে, আর কোনোদিন মুখ হয়নি। কেন, কি হয়েছে? সবই কর্মফল। মানুষদের বিনা কারণে জুলুম করত। কোনো মেয়ে পছন্দ হলে তাকে তুলে নিয়ে যেত, কেউ প্রতিবাদ করলে তেঁতুল তলায় নিয়ে গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিত। রে রাজু, পুকুর বারে এত কি করছিস? ছেলেটা এত জানি করে এসেছে, কই খেতে দে। সারাদিন পুকুর ঘাটেই পড়ে থাকবি? ও তো পুকুরের প্রেমেই পড়ে গেছে। তা বাবা, তুমি সাঁতার জানো তো? তা জানি, আমি সাগরে সাঁতার কেটেছি। বেশ ভালো, চলো বেলা পরে এলো, আর দুপুরে খাবার খেয়ে বিশ্রাম করি, ঠিক আছে? চল জিতু, আমি তো ভুলে গিয়েছিলাম, কদিন পর দেখা হলো। তোর সাথে জমি আটটা হবে আজ। সব হবে, আগে পেটে কিছু তো দিতে হবে। আমার আবার হাটে যেতে হবে, ঘরে মেহমান আসছে। সাক্ষাৎ নারায়ণ, তাকে তো তুষ্ট করতে হবে, না হলে যে অলক্ষী ভর করবে। জিতু, আমার কাকার হাতের রান্না খেয়ে দেখ, এর তুলনাই হয় না। কেন এত মিছে কথা বলছিস কেন? আমি বেটা মানুষ, কি আর রাখতে পারি, ঠেকা চলে আর কি। না রাজু, একটু বাড়িয়ে বলিসনি তো তুই। আমি এত স্বাদের রান্না কোনোদিনও খাইনি। আবার খবর দিয়ে এলে পারতে, দুটো ভালো মন্দ রাখতে পারতাম। খবর দিয়ে এসেও যে এত কিছু পাচ্ছি, যদি খবর দিয়ে আসতাম কি যে করতেন তা কেবল ভগবানই জানে। এই মাছের মুড়োটা নে। না রে, আর পারবো না। এত খাবার কি একসাথে খাওয়া যায় নাকি? কে বলবে যে তোদের এখানে কোনো মহিলা নেই? এত যত্ন করে রেঁধে বেড়ে খাওয়াচ্ছিস আমায়। কাকার রান্নার সাথে শহরের যে কোনো বড় হোটেলের রান্নাও একদম পিছনে পড়ে যাবে। তারপরও ঘরে মহিলা মানুষের একটা দরকার আছে। কাকা একটা লক্ষ্মী দেখে কাকিমা নিয়ে আসুন না। আমারে বুড়ো বয়সে আর এসবের কি দরকার? কদিন পর রাজকেই না হয় বিয়ে করিয়ে দেব। তুমি মোটেও বুড়ো নাও কাকা, তোমাকে বিয়ে করতে হবে। তুমি বিয়ে না করলে আমিও করব না। এবার যখন জিতু এসেছে তখন নো টেনশন। দুজনকে বিয়ে করিয়ে তারপরই শহরের ইঁদুর শহরে যাবে। আমারও এক দফা এক দাবি, আমি জিতু ও কাকা আমরা একই দিনে বিয়ে করব। বিয়ের সানাই বাজবে, নাচবো মনের সুখে, হইচই করব। তিনটি ও একসাথে কোথায় পাবে শুনি? দেখেছিস, চাচা কিন্তু বিয়েতে রাজি হয়ে গেছে। কাকিমাকে আনলেই আমাদের দুজনকে দেখে শুনে বিয়ে করিয়ে দেবে।
আচ্ছা, আমি হাটে যাচ্ছি, দেখি ভালো মন্দ কিছু পাওয়া যায় কিনা। তো রাজু, ওকে নিয়ে কিন্তু বলেও মণ্ডল বাড়ির তেঁতুলের তলায় যাস না, হ্যাঁ? আর সন্ধ্যাবেলায় পুকুরের ঘাটে থাকিস না, যেহেতু নতুন মানুষ, এখানকার ভাবসাব অত ভালো বুঝবে না। আচ্ছা কাকাবাবু, আমি এই বুড়ো খোকাকে দেখে শুনেই রাখবো, তুমি হাটে যাও, নো টেনশন। জিতু, আমি গেলাম, তুমি সাবধানে থেকো, আমি সন্ধ্যার মধ্যে এসে পড়বো। আজ অমাবস্যা, জানি না কোনো খারাপই আছে কি না। এসব নিয়ে একদম চিন্তা করবেন না কাকা, আমি ভূতের ভয় পাই না। আমি আসি, তোমাদের কিছু লাগবে? না কাকা, কোনো কিছুরই প্রয়োজন নেই আমার। তুমি যা ভালো মনে করো তাই নিয়ে এসো, তাছাড়া কাল পুকুরে মাছ ধরবো। তাহলে আমি গেলাম, সাবধানে থেকো। কাকা, মণ্ডলদের তেঁতুলতলায় যেতে কেন নিষেধ করলো? তাছাড়া তুইও দুপুরে পুকুর ঘাটে মণ্ডলদের যেন কী সব বলছিলি। সে অনেক আগের ঘটনা, মণ্ডলদের অত্যাচারের করুণ কাহিনী। তখন আমার দাদা দাদি বেঁচে ছিল, বাপ কাকা অনেক ছোট। মণ্ডলদের অত্যাচারের জন্য আশেপাশে 7 গ্রামে তারা কুখ্যাত ছিল। তাদের পুকুর ও আমাদের পুকুর ছিল পাশাপাশি, কিন্তু তারা জোর করে আমাদেরও পুকুর দখল করতে চায়। এজন্য জোর করে 2টি পুকুর একসাথে করে নেয়। এই পুকুর ছাড়া আর আমাদের পানির কোনো ব্যবস্থা ছিল না। তারপর কি হলো? দাদা গ্রামে সালিশ বসালেন, কিন্তু মণ্ডলদের এক কথা, ওদের পুকুর কিনলে আমাদের পুকুরে আমাদের দখল দিবে। তারপর দাদা বাধ্য হয়ে দাদির সমস্ত গহনা বিক্রি করে মণ্ডলদের পুকুর কিনে নেয়। কিন্তু এতে ওরা ক্ষান্ত হয় না, ওরা আমাদের এলাকা ছাড়তে উঠে পড়ে লাগে। একদিন দাদা হাটে ছিলেন, বাবা কাকা ঘরে ছিল। এমন সময় দাদি কাপড় কাচতে যায়। আগে থেকেই মণ্ডলদের নৌকা ওত পেতেছিল, দাদিকে তুলে নিয়ে যায়। তোর দাদা কিছু করেনি? দাদা সারা গ্রাম দন্ন করে রাতভর দাদিকে খুঁজেছে। তারপর দাদির লাশ সকালে পুকুর ঘাটে পায়। সে কি বিভৎস! দাদা এতে উত্তেজিত হয়ে কুড়াল নিয়ে মোড়লদের বাড়িতে যায়, কিন্তু মোড়লদের লোকেরা দাদাকে বেদম পিটিয়ে দেয়। তারপর তেঁতুল গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দাদা মারা যায়। মারা যাওয়ার পর সমস্যাটা শুরু হয়। কিন্তু কি? 5 বছর পর বাবা গ্রামের এক অনাথ মেয়েকে বিয়ে করে। তখন আমি হওয়ার 2 বছর পর মাকে পুকুর ঘাটে নিয়ে যায়। দাদির মতো সকালে বিভৎস লাশ পাওয়া যায়। বাবা গ্রামে সালিশ বসায়, কিন্তু মণ্ডলের লোকেরা বাবাকে মেরে ফেলে। তারপর ভয়ে কাকার বিয়ে করেনি, কাকাই আমাকে লালন পালন করেছে। কিন্তু মণ্ডলের কি হয়েছিল? জীবিতরা কেন পালিয়ে গেল প্রাণ ভয়ে? দাদাকে ওখানে ফাঁসি দেওয়ার পর দাদা ও দাদির আত্মা পুকুরে তেঁতুলতলায় ঘুরে বেড়াতো। মাঝে মাঝে ওখানে রাতে কেউ গেলে মেরে গাছে ঝুলিয়ে রাখতো। অনেকে দাদা দাদিকে রাতে তেঁতুলতলায় দেখেছে, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর ওদের ঘরের ভিতরে তারা হেঁটে বেড়াতো। মাঝে মধ্যে কাউকে এখানে ওখানে মেরে ফেলে রাখতো। মাত্র একটি মেয়ে মণ্ডলের বেঁচে থাকে। সে এক কাপড়ে গ্রাম ছাড়ে। তাকে অনেকে শহরে ভিক্ষা করতেও দেখেছে। কি জিতু, কোনো সমস্যা? তুমি তো একেবারেই খেতে পাচ্ছ না। না কাকা, দুপুরে অনেক খেয়েছি, আর এখন খেতে পাচ্ছি না। আসলে কাকা, মণ্ডলের ইতিহাস শুনে ও একটু ভয় পেয়েছে। আজ অমাবস্যা, ও মাত্র নতুন এসেছে, ওকে এসব বলা উচিত হয়নি। জিতু, তুমি কিন্তু বাইরে যেও না। রাতে মনে হতে পারে কেউ দরজায় ডাকছে, কিন্তু ভুলেও দরজা খুলবে না। জানালা দিয়েও বাইরে তাকাবে না। ঘরের ভিতর কল আছে, সেখানে বাথরুম আছে। ওই পুকুরে আমরা বিকেলের পর কেউই যাই না ওদিকে। তোমরা শহরে মানুষ, তোমরা ওসব মানো না, ঠিক আছে, কিন্তু যেও না। আচ্ছা কাকা, ঠিক আছে, কিন্তু আমি মনে মনে ঠিক করলাম একটা কুলকিনারা আমি করেই ছাড়ব। সবাই রাতে ঘুমালো, কিন্তু আমার ঘুম এলো না। এক সময় একটি বাচ্চার কণ্ঠে কে যেন সাহায্য চাইল। দরজা খুলে দেখলাম কেউ নেই। টর্চ হাতে পুকুরের কিনারা দিয়ে হেঁটে
মণ্ডলের বাড়ি পৌঁছালাম। গ্রামের বাড়ি ঝোপঝাড়ে ভরা, গা ছমছম করতে লাগলো। ওমা, এ কি! হঠাৎ পুরো বাড়িতে আলো জ্বলে উঠল। দোতলার উপরে গিয়ে দেখি ঘর থেকে মাঝবয়সী নারীর গনগন বিদারী আর্তনাদ। দৌড়ে গেলাম। দরজায় ধাক্কা দিতেই খুলে গেল। একটি এক পেঁচে কাপড় পরা নারী, ভারী সুন্দর। মুহূর্তেই রূপ পাল্টে গেল। সারা গায়ে কাটা দাগ, মাথা ফাটা, কাপড় ছেঁড়া, আগুনে ঝলসানো মুখ, চোখগুলো যেন কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। এক দৌড়ে 3 তলায় গেলাম। সেখানে একটি রুম থেকে কম বয়সী নারীর আর্তনাদ, বাঁচাও বাঁচাও, আমাকে কেউ মারবেন না। দরজার কাছে যেতেই দরজা খুলে গেল। দেখি খাটে শুয়ে আছে কম বয়সী কিশোরী। লাল শাড়িতে চমৎকার লাগছে, চুলগুলো বিশাল বড়, মাটিতে ছ্যাঁচড়াচ্ছে, হাতে কাচের চুড়ি। আমার কাছে আসলো, তারপর বলল কি চাই। আমি কিছু বলার আগেই বিভৎস এক প্রেতাত্মায় পরিণত হলো। হাতের নখগুলো অনেক বড় ছিল, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। পিছনে ফিরে আমি আগের প্রেতটাটি দেখি। দুজনে মিলে গনগন বিদারি হাসিতে হাসতে লাগলো। আমি ভয় পাচ্ছিলাম, একটু সাহস করে নাম জপতে নিলাম। ধাক্কা খেলাম এক অল্প বয়সী যুবকের সাথে। বললাম আমাকে বাঁচাও, কিন্তু যুবকটি একটু পরে প্রেতাত্মায় পরিণত হলো। তার হাসিতে আমার কলিজায় কম্পন শুরু হলো। তার মুখ থেকে পচা গন্ধ বেরোতে শুরু করলো। দাঁতগুলো অস্বাভাবিক বড় হয়ে গেল। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু পথ যেন শেষ হচ্ছে না। অবশেষে তেঁতুল তলায় পৌঁছালাম। 3টি প্রেতাত্মার সাথে একটি প্রেতাত্মা যোগ মিলে সবাই আমাকে ফাঁসিতে ঝুলানোর আয়োজন করল। বাবা, এসব কি করছেন? কে ডাকে বাবা বলে? আমি তোমার ছোট ছেলে, ওকে ছেড়ে দিন। ও রাজুর বন্ধু জিতু, মণ্ডলের বাড়ির কেউ নয়। ছেড়ে দিব কেন? সেদিন আমি তো কত অনুরোধ করেছিলাম, কেউ আমাকে ছেড়ে দিয়েছিল। দাদা, ছেড়ে দিন না। যা ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়বো না। জিতুকে প্রায় অর্ধমৃত অবস্থায় নিয়ে আসলাম। 7 দিন পর্যন্ত ভীষণ জ্বর, কাকাও প্রায় ঘাবড়ে গিয়েছিল। অবশেষে নানা ওঝা এনে ঝাড়ালাম। কিছুটা এখন সুস্থ, কিন্তু প্রায় প্রতি রাতেই আমাদের ঘরের দরজা ধাক্কাতো, সবার নাম ধরে ডাকতো। ওঝারা বলছিল মণ্ডলদের আত্মাও আসে। অবশেষে আমরা প্রস্তুত হলাম সব কিছু বিক্রি করে শহরমুখী হব। গোছগাছ প্রায় শেষ। আমরা ঢাকা চললাম। জিতুদের বাড়িতেই উঠব। ওর বাবা বলেছেন ওদের সাথেই থাকতে, কেননা তাড়াহুড়ো করে যে টাকায় আমরা সব বাড়ি বিক্রি করেছি তা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করিয়ে আমাদের কোনো রকম চলে যাবে। ট্রেনে উঠে বসেছি, হঠাৎ জানালায় তাকাতে দেখি কিছু প্রেতাত্মা আমাদের দিকে চেয়ে আছে। চাচা বললেন এরা মণ্ডল ও তার অনুসারী,
জানালা দিয়ে না তাকাতে জিতুর জ্বর খুব জোরে বেরোলো। আমরা অপেক্ষা করছি কতক্ষণে শহরে যাব। কতদিন গ্রামে আসি না। গ্রামের এই ভিজে মাটির গন্ধ, পশু পাখির ডাক, খোলা হাওয়া, শহরে কি আর এসব পাওয়া যায়? কত করে বললাম সকলকে আমার সাথে আসতে, কিন্তু কেউ রাজিই হলো না। বসে আছি সেই সকাল থেকে। এরপর বার দুয়েক অবশ্যই গাড়ি বদল হয়েছে, কিন্তু গ্রামটা না শহর থেকে অনেক দূরে। যাতায়াত করতে করতে গোটা একটা দিন লেগে গেল। যাকে অবশেষে যে গ্রামে পৌঁছাতে পারলাম এটাই বেশি। আমার নাম সরোজ। বহুদিন পরে গ্রামে এসেছি বেড়াতে, তাও আবার সবার সাথে এক প্রকার যুদ্ধ করে। এত বছরে গ্রামটা খানিকও বদলায়নি, যা দেখেছিলাম সেরকমটাই রয়েছে। এসে পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল, তাই হাতের কাছে কোনো ভ্যান ট্যাক্সিও পাচ্ছি না। অগত্যা হেঁটেই যেতে হবে। বাড়ি অবশ্য বেশ খানিকটা কাছেই, হেঁটেই পৌঁছে যাওয়া যাবে। আকাশে আজ চাঁদটা একদম পূর্ণ। আলোর ঝকমাকানিতে পুরো গ্রাম যেন নিজের রূপ মেলে ধরেছে। সেই আলো ধরে আমি সামনে এগোচ্ছি। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশ দিয়েই সরু নদী বয়ে গেছে। খানিক দূরে নদীর পাড়ে কে যেন একটা বসে আছে দেখলাম। হুট করে কেউ দেখলে নির্ঘাত ভয়ে উল্টো দিকে দৌড় দিবে। তবে তার চেহারা স্পষ্ট হতেই ভয়টা কেটে গেল। এ যে আমার হরণ দাদা। এই কে ওখানে? কথা বলছেন না কেন? কে বসে আছে ওখানে এই অন্ধকারে? মাছ ধরতে হলে অন্ধকারে চুপচাপ বসে থাকবো না, কি নদীকে নেমে লাফাবো? হ্যাঁ, হতভাগা কোথাকার। কে? হরণ দাদা, তুমি বসে আছো ওখানে? হ্যাঁ রে, আমি। তা একদিন পর কোত্থেকে এলি? আমাদের তো ভুলেই গেছিস। আরে হরণ দাদা, কি যে বলো না, তোমাদের সবাইকে মনে রেখেছি তবেই না এই গ্রামে এসেছি। কেউ তো আসতেই দিতে যাচ্ছিল না। বাড়ির সবাই কেমন আছে তোর? শুনেছি নতুন বিয়ে করেছিস। হ্যাঁ, আর কি, বাড়ির সবাই ভালোই আছে। তো তুমি এত রাতে এখানে বসে বসে মাছ ধরছো কেন? পাগল ছাগল মানুষের কি কোনো ঠিক আছে রে? যখন যা মন চাই সেটাই করি। দেখ না, কিছুক্ষণ আগেই মনে হলো মাছ ধরতে হবে, অমনি বড়শিখানি কাঁধে তুলে এখানে চলে এলাম। আমি বরং এখন তাহলে বাড়ির দিকে যাই হরদা। বেশি রাত হয়ে গেলে আবার মুশকিলে পড়ে যাব। ঠিক আছে, যা। তা এতদিন পরে দেখা হলো বল, তোর তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। আমরা ভাবলাম বিয়ের পর বোধ হয় তোকে আর দেখতেও পাবো না। তুই কি বলেছিস? এতদিন পর মনে পড়লো আমাদের। হ্যাঁ, বলি তুই একাই এলি কেন রে? বাকিদের তোর সঙ্গে নিয়ে আসতে পারতি। ওরা কেউ গ্রামে আসতে যায় না রে। গ্রামে আসার নাম শুনলেই ওরা পালাই পালাই করে। এসেছিস যখন ভালো করেছিস। এই তোদের মনে আছে আমরা ছোটবেলায় সবসময় ক্যারাম নিয়ে গিয়ে খেলতাম? মনে থাকবে না কেন, মনে আছে। কত কষ্ট করে হরণদা সবার কাছ থেকে চাঁদা তুলে এই গ্রাম ঘরটা বানিয়েছিল বল। চল আমরা আজ একবার সেখানে যাই। কতদিন গ্রাম খেলি না। হ্যাঁ, ওই ভূতের বাড়ি যাব? পাগলে পেয়েছে নাকি? ভূতের বাড়ি মানে কি বলছিস কি তুই? তুই এতদিন গ্রামে ছিলি না সরোজ, তাই তুই জানিস না। আমরা কেউ ওইদিকে আর যাই না হরণ দাদা মারা যাওয়ার পর। এই থাম থাম, কি বললি? হরণ দাদা মারা যাওয়ার পর মানে? হরণ দাদা তো মারা গেছে। কি কি পাগলের মতো কথা বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি তোরা? পাগলের প্রলাপ নয়, সত্যি বলছি। হরণদা এই ক্যারাম ঘরের ফ্যানে গলায় দড়ি দিয়েছিল,
তারপর থেকে ওই জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। সে মারা যাওয়ার পর আমরা অবশ্য কয়েকবার গিয়েছিলাম সেখানে ক্রাম খেলতে, কিন্তু আমাদের সাথে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটে, তাই আমরা অমুখ আর হই না। ওরা কি বললো তার কোনো কিছুই আমার মাথায় ঢুকলো না, উপরন্তু মাথাটা এলোমেলো করে দিচ্ছে সেই ঘটনাটা যেটা আমি গ্রামে ঢোকার শুরুতে ঘটেছিল। হরণদাস যদি মারা গিয়ে থাকে তাহলে আমি তখন কার সাথে কথা বলছিলাম? সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছে না তো? হ্যাঁ, আমি সব ভূত প্রেতে কখনোই বিশ্বাস করি না, আর কুসংস্কার বিশ্বাস করার প্রশ্নই তো আসে না। আমি হাঁটতে হাঁটতে কখন যে হরণদার বাড়ির কাছে পৌঁছে গেলাম। মনের ভিতর তখনও টিপটিপ করছিল, বারবার মনে হচ্ছিল আমার আশেপাশে কেউ আছে। আমি যতবারই পিছনে তাকাচ্ছিলাম কাউকেই দেখতে পাচ্ছিলাম না। হরণ দাদার বাড়ির চারপাশের পরিবেশ একদম নিশ্চুপ। আগে হরণ দাদার বাড়ির কাছে এলে হরণদাকে দেখতাম কোনো না কোনো কিছু নিয়ে কোনো একটা কাজ করত, কিন্তু আজ বাড়ি একেবারেই শান্ত। আমি বাড়ির সামনে গিয়ে কয়েকবার হরণদাকে ডাকলাম, হরণদা, ও হরণদা, শুনতে পাচ্ছ? ভেতর থেকে কোনো আওয়াজই এলো না। হঠাৎ করে মনে হলো আমার একবার সেই ক্যারাম ঘরে যাওয়া উচিত। গায়ের সকলে মিলে আমাকে বোকা বানাচ্ছে নির্ঘাতে। এতদিন ধরে গায়ে আসেনি, তাই হয়তো সকলে আমাকে বোকা বানিয়ে এটা শোধ নিচ্ছে। এখানে কেউ না থাকলেও নিশ্চয়ই ক্যারাম ঘরে হরণদা ঠিকই আছে। আমি এক কাজ করি, বরং আমি ক্যারাম ঘরে যাই। চারপাশে তখনও প্রায় অন্ধকার নেমে এসেছে। সকল পশু পাখি নিচের বাড়ি ফিরে যাচ্ছে। চারপাশ কেমন যেন গুমুট বেঁধে আছে। হাঁটতে হাঁটতে আমি যখন ক্যারাম ঘরে পৌঁছে গেলাম তখন দেখলাম পুরোপুরি রাত হয়ে গেছে। ক্যারাম ঘরের চারপাশটা কেমন যেন অস্বাভাবিক দেখতে লাগছে। সময় হয়েছে সবে সন্ধে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন গভীর রাত। দরজায় হাত রাখতেই কুট করে খুলে গেল ক্যারাম ঘরের দরজা। দরজা খুলতেই প্রথমে একটা চাপা গন্ধ নাকে ভেসে আসে। বহু বছর বন্ধ থাকলে ঘরের অবস্থা যেমন থাকে ঠিক তেমন। ঘরের ভিতর ঢুকতেই দেখলাম, তবে আমাকে যে বলল ওরা এখানে ক্যারাম খেলতে আসে না। আমি ঠিকই ধরেছিলাম, নির্ঘাত ব্যাটারা আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু হরণদা আর তার পাশে একজন হাট্টা কাট্টা গরনের লোক, ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে বেশ গোলমাল পেকেছে, দেখেই বোঝা যাচ্ছে। নিরুদা, এটা কিন্তু তুমি একদম ঠিক বললে না। আমি কোনোভাবেই হারিনি। নেশা করতে পারি, কিন্তু এখনো নেশা করিনি যে আমি ভুলে যাব। তবে কি তুই আমায় অন্ধ বলছিস? মুখ সামলে কথা বলিস হরণদা, শিগগিরই আমার টাকা বের কর। আমি তো হারিয়েনি খেলায়, তবে কিসের টাকা দেব? হারিসনি মানে আলবা দেরেছিস, এই কোণে আমার টাকাতে বলছি। মাথাটা কিন্তু এমনিতে গরম আছে বলে দিলাম। আমি যখন হারিয়েনি তখন তুই টাকা কি করে পাবি শুনি? আমাকে বাড়ি যেতে দে বলছি। দিবি না টাকা? দিবি না? তবে দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি, মজা দেখাচ্ছি। আমি দেখলাম ওই লোকটা তর্কের এক পর্যায়ে পাশে থাকা সিগারেটের ব্যাগটা হাতে নিয়ে হামলা করে দিল হরণদার উপর। আমি চোখের সামনে ঠিক দেখছি না ভুল দেখছি বুঝতে পারছি না। হরণদা এক চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। কলকল করে রক্ত বেরিয়ে যাচ্ছে তার মাথা ফেটে। আরে আশ্চর্যের ব্যাপার হলো, আমি দেখলাম আস্তে আস্তে সব যেন কেমন অদৃশ্য হয়ে যাচ্ছে। চোখের সামনেই তো দুজন ছিল। হঠাৎ করে আমার চোখের সামনে ভেসে উঠল এক হাড় হিম করা দৃশ্য। আমি দেখলাম সামনে ক্যারামের উপর ফ্যানটায় হরণদার লাশ ঝুলছে।
আমি আমি যেন আকাশ থেকে বললাম। ভয়ে আমার কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘাম উঠে শুরু করলো। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, কিন্তু তাও কষ্ট করে স্পষ্ট স্বরে ডাকলাম, হরণদা, ও হরণদা। সরোজ, তুই কি করছিস এখানে? কে? আমি হরণ। হরণদা, তুই এখানে কি করে? তবে তবে ওই যে ফ্যানের সাথে কার লাশ ঝুলছে ওটা? কার আবার? আমারই লাশ ঝুলছে। ওই বজ্জাত নীরু আমায় মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিল আর নিজে ভেগে গেছে। কি সব হচ্ছে এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে দেখতে এমন লাগছে কেন? গলায় ওটা কিসের দাগ? মরা মানুষকে আবার কেমন লাগবে রে? আমি এখন কোথায় থাকি জানিস? মৃত্যুপুরীতে। তুই যাবি? আমার সঙ্গে যাবি? কি বলছো কি তুমি? কি বলছো এসব? ঠিকই বলছি। আয়, তোকে ওদিকে ঘুরিয়ে নিয়ে আসি। চল। হরণদা হাতটা লম্বা করে আমার গলা চেপে ধরলো, তারপর আমাকে শূন্যে ভাসিয়ে তুললো। আমার যেন দম বেরিয়ে যাওয়ার উপক্রম। হুট করে পেছন থেকে একটা কাচের বোতল উড়ে এসে লাগলো হরণদার হাতে। তারপর আমি ছিটকে পড়লাম। মাটিতে পড়ে চোখ খুলে তাকিয়ে দেখলাম আরও একজন হরণদা। যে বোতলটা মেরে আমায় বাঁচালো সেই হরণদা। কি হচ্ছে আমার বুঝতেই পারছি না। এখন শুধু মনের ভিতরে ভয় কাজ করছে যে কাচের বোতলটি মেরে আমায় বাঁচালো সে হুট করে বলে উঠল, পালিয়ে যা এখান থেকে সরোজ, পালিয়ে যা। ওটা আসল হরণ নয়, ওটা হলো সেই শয়তান নীরু। আমাকে মেরেও ও শান্তি হয়নি। আমার রূপ ধরে ও তোকেও মারার চেষ্টায় আছে। আমাকে মারার পরে আমি এখানে ওই নীরুকে মেরে প্রতিশোধ নিয়েছিলাম। তারপর থেকে এই শয়তান নীরু রাস্তার এখানে ওখানে ঘোরাফেরা করে সকলকে ভয় দেখায় আমার রূপ ধরে। আমি ওকে দেখে নিচ্ছি সরোজ, তুই পালা। আমি দেখলাম যে আমার গলা চেপে ধরছিল সে আস্তে আস্তে খুব বদলাচ্ছে। আস্তে আস্তে সে হরণ থেকে নীরু হয়ে উঠল। ভয়ানক তার রূপ। শরীর থেকে যেন মাংসগুলো খসে খসে আলাদা হয়ে যাচ্ছে। চোখের সামনে শুরু হয়ে গেল নীরু আর হরণের ধস্তাধস্তি। হরণদা আমায় বারবার বলছিল বেরিয়ে যেতে। আমি এই ফাঁকে সুযোগ পেয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলাম সেখান থেকে। আর কোথাও দাঁড়ালাম না, চোখ বন্ধ করে এক দৌড় দিয়ে বাড়ি ফিরে গেলাম। এরপর আমি আর সেই ক্যারাম ঘরের আশেপাশেও যাইনি।